ইম্যাজিন যে এই কনভারসেশনগুলো আনিতা কবিকে যে মারার প্ল্যান তারা করছে, এই কনভারসেশনগুলো আনিতা কবি ফুল শুনছে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পার্ট 2 অফ আনিতা কবির স্টোরি। আমি অনেক শর্ট করে একটু রিমাইন্ডার দিয়ে দিই যে আমাদের পার্ট 1-এ কী হয়েছিল, আদারওয়াইজ অনেকেই ভুলে যাবে বিকজ আমি 2 দিন পরে আপলোড দিচ্ছি। স্টোরি ওয়াজ অ্যাবাউট আনিতা কবি, যার বয়স ছিল 26 ইয়ার্স ওল্ড অ্যান্ড তিনি একজন নার্স ছিলেন। তার প্যারেন্টসের বাসা ছিল ব্ল্যাক টাউনে অ্যান্ড সে তার হাজব্যান্ডের সাথে একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য ডিসিশন নিয়েছিল তার ফ্যামিলির সাথে এসে থাকবে। সো অন দ্য ওয়ে টু হোম শি গট মিসিং। তার 2 দিন পরেই তার ডেড বডি উদ্ধার হয় তাদের এরিয়ার একটা ফার্ম থেকে। অ্যান্ড পুলিশ অনেকগুলো আই উইটনেস পায়, যার মধ্যে একটা আই উইটনেসের কথা আমরা পার্ট 1-এ ডিসক্রাইব করেছিলাম, আর আরেকটা উইটনেসের কথা আমরা এখন এই ভিডিওতে ডিসক্রাইব করব। সো আই গেস আপনাদের সবার মনে পড়ে গেছে আমি কি নিয়ে কথা বলছি। না পড়ে তাহলে আমি ডেসক্রিপশনে পার্ট 1-এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, জাস্ট গো টু দ্যাট লিঙ্ক অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও। সো আমরা দেরি না করে পার্ট 2টা শুরু করছি। পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন তারা আস্তে আস্তে বুঝতে পারে যে কোন কোন স্পেসিফিক এরিয়াতে এই ইনসিডেন্টটা হয়েছে অ্যান্ড কোন টাইমে হয়েছে। সো তারা এই থিসিসের উপর বেস করে ওই সব এরিয়াতে অ্যান্ড ওই স্পেসিফিক টাইমে যারা ওই সব এরিয়াতে চলাফেরা করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয়। পুলিশ যখন ওই স্পেসিফিক এরিয়াতে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয় তখন তারা এরকম আরও কিছু আই উইটনেসের সন্ধান পায়। তার মধ্যে একজনের ডেসক্রিপশন দিই, সেটা হচ্ছে ওই এরিয়াতেই 2 ফ্রেন্ড ওর বোন, দুজন আর কি, দুজনই মহিলা, তারা ওই এরিয়াতে ওই টাইমটাতে যাচ্ছিল, মানে মোস্ট প্রবাবলি বাসায় যাচ্ছিল কাছ থেকে। অ্যান্ড তখন তারা খেয়াল করছিল যে অনেক দূরে, তাদের থেকেই একটু দূরে, মানে এত দূরে যে চেহারা দেখা যাচ্ছে না বাট অ্যাপিয়ারেন্স বোঝা যাচ্ছে। তো তারা দেখে যে একজন খুব ডার্ক কালো চুলের একজন মহিলা, তাকে গাড়ি থেকে 2জন লোক গাড়ির ভিতরে ছিল। তো তারা বের হয়ে ওই মহিলাটাকে টেনে গাড়ির ভিতরে ঢুকাচ্ছে। অ্যান্ড পুলিশ এখন তো বুঝতে পারতেছে, কারণ কিছুদিন আগেই আরেকজন আই উইটনেস বলেছে একটা গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে অ্যান্ড আরেকজন বলতেছে তাকে গাড়িতে ঢুকাতে দেখছে। তার মানে ওই 2জন মহিলা অ্যাকচুয়ালি কিডন্যাপটা হওয়া দেখতে পাইছে। এখন পুলিশের মাথায় একটা থিওরি কাজ করতেছিল যে এই ধরনের কেসে যে গাড়িগুলো ইউজ করা হয় সেগুলো সাধারণত চুরির গাড়ি। কেউ সাধারণত নিজের গাড়ি নিয়ে এমন একজনকে কিডন্যাপ করতে যাবে না। সো তারা তাদের এই থিওরির বেসিসেই খবরই লাগায় দেয়, খবরই তো বলে মোস্ট প্রবাবলি তাদেরকে, খবরই লাগায় দেয় যে এই এরিয়াতে কোনো গাড়ি চুরি হয়েছে কিনা বা কোনো চুরি গাড়ি বিক্রি হয় এমন কোনো প্লেস আছে কিনা যেখান থেকে তারা বুঝতে পারবে যে এই গাড়িটা চুরি হয়েছে, চুরি হওয়ার পর নিশ্চয়ই তারা বিক্রি করছে, সো এটা কার কাছে বিক্রি করছে। কিন্তু পুলিশ আসলে কিছু করার আগেই এমন একটা ইনসিডেন্ট হয় যা আসলে পুলিশের ইনভেস্টিগেশনকে পজিটিভ ওয়েতে, অবশ্যই আমার কাছে মনে হয়েছে এটা পজিটিভ ওয়েতে পুশ করে। অ্যান্ড ইনসিডেন্টটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, মানে আমি কিন্তু 80s কথা বলতেছি, আমি আবার বলতেছি, তখন মানুষ খুব রেডিও শুনতে নল। আমার ব্রাশটা একদম নোংরা হয়ে গেছে, আমি একদম সময় পাইনি পরিষ্কার করার। 80s সময় তখন কিন্তু রেডিওর খুব প্রচলন ছিল, সবাই অনেক রেডিও শুনতো। সো সেদিন সকালবেলা মর্নিং রেডিওতে আর কি এই ফুল কেসটার যেই পোস্টমর্টম রিপোর্টটা আছে, এই রিপোর্টটা তাদের মর্নিং রেডিওতে ওই সময়ের মানে 80s অনেক ফেমাস একজন রেডিও জকি তার অনুষ্ঠানে এই ফুল পোস্টমর্টম রিপোর্টটা পড়ে শোনায়। মানে অন ইয়ারে এই ফুল আনিতা কবির পোস্টমর্টমের রিপোর্টটা পড়ে শোনায় মর্নিং রেডিওতে। আর সকালের রেডিও সাধারণত কারা শোনে? প্যারেন্টসরা শোনে, হালকা করে গান ছেড়ে দিয়ে বাসার কাজগুলো করতে থাকে, অফিসে যাওয়ার আগে একটু গান ছেড়ে দিয়ে কাজগুলো করতে থাকে। তো তার মানে এই ফুল কেসটা
ভয়াবহভাবে এক্সপোজার পায়, যেটা পুলিশ চাচ্ছিল না। পুলিশের আগ পর্যন্ত এই ফুল কেসটাকে অনেকটা প্রাইভেট কেস হিসাবে ইনভেস্টিগেশন করছিল, কিন্তু এখন যখন রেডিও জকি, তার নাম ছিল জন লস, সে যখন তার রেডিওতে সকালের শোতে এভাবে ফুল পোস্টমর্টম রিপোর্টটা পাবলিশ করে, তখন এই কেস সম্পর্কে এখন ফুল অস্ট্রেলিয়া জানে। এতদিন শুধু ওই স্পেসিফিক এরিয়ার মানুষগুলা শুনছিল যে একটা মেয়ের কিডন্যাপ হয়েছে অ্যান্ড দেন তার মার্ডার হয়েছে, কিন্তু এখন এই কেসটা ফুল অস্ট্রেলিয়ার হয়ে যায়। এটা এখন আর আনিতা কবির প্যারেন্টসের পার্সোনাল কেস থাকে না। অ্যান্ড এর থেকেও বেশি বিভৎস যেটা হচ্ছে, পোস্টমর্টমের রিপোর্টটা আমি পার্ট 1-এ বলেছিলাম যে পুলিশ আনিতা কবির প্যারেন্টসকে জানায় না, কিন্তু যখন এটা রেডিওতে চলে আসে তখন আর বাকি ফুল অস্ট্রেলিয়ার সাথে তার প্যারেন্টসেরও এটা জানতে হয় যে তার মেয়ের মৃত্যুর আগে কি কি ধরনের টর্চারের শিকার হতে হয়েছে। এখন ফুল অস্ট্রেলিয়া জানে আনিতা কবির সাথে কি হয়েছিল, তার ডেথটা কতটা মর্মান্তিক ছিল। ফুল অস্ট্রেলিয়া এখন টেরিফাইড থাকে, কারণ তার পোস্টমর্টমের কথা যখন আমি কালকে ডিসক্রাইব করেছি, আমি দেখেছি কমেন্ট সেকশানে ম্যাক্সিমাম সবাই বলছে যে ইটস হরিফিক। যখন একটা কেস কান্ট্রির কেসে পরিণত হয়, তখন শুধু যে ভিকটিমটা, তাদের মাথা ব্যথা থাকে না ওই কেসটা সলভ করানোর জন্য। এখন এই কেসটা ফুল কান্ট্রির হয়ে গেছে অ্যান্ড পুলিশের উপর এখন অনেক প্রেশার চলে আসে ভিকটিম যাতে জাস্টিস পায়। এই জন্য প্রচুর প্রোটেস্ট শুরু হয়ে যায় অ্যান্ড তারা বিভিন্ন ধরনের র্যালি করে। সো এইসবের জন্য তাদের প্রেসিডেন্সিয়াল পর্যায় থেকে অনেক ধরনের চাপ পড়ে যায়। এখন কেসটা, এই জন্য আমি বললাম যে কেসটা আসলে পজিটিভলি পুশ করছে। এই মোমেন্টে বড় বড় নিউজ পেপারে লেখালেখি শুরু হয়ে যায় যে কেউ যদি কিলারকে ধরায় দিতে পারে তাহলে তারা অনেক বড় বড় রিওয়ার্ডস পাবে। এইসব প্রটেস্টের মাঝেই এক সপ্তাহের মধ্যে পুলিশ অনেক বড় একটা টিপ অফ পায়। ওই যে আমি বললাম না যে পুলিশ এখন তাদের যে খবরগুলো আছে তাদেরকে লাগাই দিছে যে কোনো ধরনের স্টোলেন কারের কোনো ধরনের ট্রেস পাওয়া যায় কিনা। ইনফরমেন্টটা এসে পুলিশকে বলে যে এরকম একটা খবর সে পেয়েছে যেখানে একটা গাড়ি চুরি করেছে অ্যান্ড ইনিশিয়ালি সে আসলে 3 জনের নাম দেয় অ্যান্ড সেই 3 জনের নাম হচ্ছে জন ট্রাভিস, মাইকেল অ্যান্ড লেজলি মার্ফি। অ্যান্ড পরবর্তীতে তিনি এসে আবার আরও 2টো নাম দিয়েছে, একজন হচ্ছে মাইকেল আর একজন হচ্ছে গ্রে অর গ্যারে। সো এখন পুলিশের কাছে 5 জনের নাম আছে, যার মধ্যে জন ট্রাভিস যে তার অসংখ্য ক্রিমিনাল রেকর্ডস আছে, প্লাস বাকি যাদের কথা বললাম তাদেরও কম বেশি ক্রিমিনাল রেকর্ডসের অভাব নাই। অলসো আনিতা কবি তখনও বডি পাওয়া যায় নাই। ওই মোমেন্টেও অনেক ইনফরমেন্টই তাদেরকে বলেছিল যে আপনি জন ট্রাভিসকে একটু কোয়েশ্চেন করার জন্য থানায় আনতে পারেন। আমি এখন একটু তাদের ব্যাকগ্রাউন্ডটাও ডিসকাস করব, যাতে এতটুকু আপনারা বুঝতে পারেন যে যখন কারো আপব্রিঙ্গিং ভালো হয় না, সে আসলে অ্যাজ আ হিউম্যান বিং ভালো হবে এটার চান্স খুব কম থাকে। আদারওয়াইজ না জিনিসটা ফেয়ার হবে না যে আমি তাদের শুধু খারাপ পাঁচগুলাই বললাম, বাট কেন তারা খারাপ হয়েছে এটা আপনারা জানলেন না। জন ট্রাভিস চাইল্ডহুড হরিফিক ছিল। সে তার বাসায়, মানে নিজ বাসায় প্রচুর টর্চারের শিকার হতো। তার নিজ বাসায় তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হতো অ্যান্ড তার প্যারেন্টস যখন মারা যায় তখন তাকে বিভিন্ন ফস্টার ফ্যামিলিতে পাস করা হয়, যেখানে তার উপর এই অত্যাচারগুলো আরও বেড়ে যায়। সো একটা মোমেন্টে তার কাছে এই টর্চারটা প্লাস তার কাছে এই ধরনের সেক্সুয়াল অ্যাবিউজটা আসলে খুব নর্মাল হয়ে যায়। তার কাছে মনে হতো যে এটা নর্মাল, কাউকে মারা তার কাছে ক্রাইম মনে হতো না, কারণ সে তো এইগুলোর মধ্যে দিয়ে বড় হয়েছে। জন ট্রাভিসের বয়স যখন মাত্র 14 বছর, তখন থেকেই সে এরকম ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। জন ট্রাভিসের এগেনস্টে অনেক কমপ্লেন ছিল, তার নেইবার্সরা তার এগেনস্টে কমপ্লেন করতো, তার
মানে তাকে যারা চেনে তার ম্যাক্সিমামই তাকে অপছন্দ করতো, তার ফ্রেন্ডস অ্যান্ড অল। দো তার কিছু এমন ফ্রেন্ডস ছিল যেমন মাইকেল দেন গ্যারে, যারা হচ্ছে তার কথা মতো উঠতো বসতো অ্যান্ড অল। তার সম্পর্কে কিছু কমপ্লেন আমি একটু বলি, তাহলে বুঝতে পারবেন যে সে কতটা সিক মেন্টালিটির হয়ে বড় হয়েছে। সে পাশের বাসা থেকে, মানে তার নেবারহুড থেকে গরু ছাগল চুরি করতো, অ্যান্ড দেন সে ওগুলোকে বারবিকিউ করার আগে হি ইউজ টু হ্যাভ সেক্স উইথ দ্যাম, অ্যান্ড দেন অলসো হি ইউজ টু সডোমাইজড অন দ্যাম, অ্যান্ড দেন সেগুলোকে ফ্রাই করতো, অ্যান্ড তারপর তারা পার্টি অ্যান্ড অল এইসব কাজ করতো। ছোটোখাটো ক্রাইম তো আছেই, যেমন সে গাড়ি চুরি করতো, লুট করতো, এই ধরনের কমপ্লেন তাদের, আমি যে 5 জনের নাম বললাম, ম্যাক্সিমামের এগেন্সেই আছে। পুলিশের কাছে যখন তাদের নামগুলো, তাদের যেই খবরই তারা দেয়, তারপর পুলিশ সাথে সাথে তাদেরকে রিমান্ডে আনে। কিন্তু তাদেরকে রিমান্ডে এটা বলে আনে না যে তারা আনিতা কবির ডেথের ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে গ্রেফতার করছে। তাদেরকে ওই যে গাড়ি চুরির অভিযোগে অ্যারেস্ট করে। অ্যান্ড পুলিশ যখন তাদেরকে কোয়েশ্চেন করতে থাকে, ভুন্না অক্ষরেও পুলিশ আনিতা কবির নাম একবারও তাদের সামনে উচ্চারণ করে না। পুলিশ তাদেরকে গাড়ি চুরির যে মামলা সেটার এগেনস্টে কোয়েশ্চেন করতে থাকে, প্লাস তারা তাদেরকে জিজ্ঞেস করে যে এই ধরনের কোনো ইনসিডেন্ট সম্পর্কে তোমরা কিছু জানো কি না। পুলিশ আনিতা কবির কথা তখনও তারা যাদেরকে গ্রেফতার করে আনছে তাদের সামনে উচ্চারণ করে না। কিন্তু অল অফ আ সাডেন জন ট্রাভিস খুব উত্তেজিত হয়ে যায় অ্যান্ড বলতে থাকে, ডু নট টক অ্যাবাউট দ্যাট বিচ। অ্যান্ড পুলিশ তখন এতটুকু বুঝতে পারে যে এদের 100% ইনভলভমেন্ট এই কেসে আছে। সো পুলিশ এখন তাদের কোয়েশ্চেন চেঞ্জ করে ফেলে, অ্যান্ড দেন জন ট্রাভিসকে আনিতা কবির মার্ডারের এগেনস্টে কোয়েশ্চেন করতে থাকে। কিন্তু কোনোভাবেই তারা স্বীকার যায় না যে এইটার সাথে তাদের কোনো ধরনের ইনভলভমেন্ট আছে। অ্যান্ড সে বারবার পুলিশ স্টেশনে যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন সে বারবার বলে যে আমার সিগারেট লাগবে, আপনাদেরকে আমাকে সিগারেট কিনে দিতে হবে না, আমি আমার ফ্রেন্ডের নাম্বার দিচ্ছি, তাকে ফোন দিয়ে বলেন আমার জন্য সিগারেট আনতে। পুলিশ তার কথা মতো তার ফ্রেন্ডের নাম্বারে ফোন দেয়, অ্যান্ড যখন সে ফোন দেয় তখন একজন মহিলা ফোনটা রিসিভ করে। আর এই মহিলাটা হচ্ছে জন ট্রাভিসের খালা। মহিলাটাকে বলে যে জন ট্রাভিস সে চায় আপনি তার জন্য জেলখানায় সিগারেট নিয়ে আসেন, অ্যান্ড সেও রাজি হয়ে যায়। সে বলে ঠিক আছে আমি আসছি। সো উইদিন ফিউ আওয়ার্স উনি পুলিশ স্টেশনে এসে হাজির হয়। পুলিশ তাকে জন ট্রাভিসের সাথে দেখা হওয়ার আগেই আরেকটা রুমে যেয়ে তাকে বলে যে সাসপেক্ট করছি এই ধরনের কিছু, অ্যান্ড আমরা চাই আপনি আমাদেরকে হেল্প করেন। আর খালাও পুলিশকে বলে যে আমি খুব খুশি হব আপনাদেরকে এই ধরনের কিছুতে হেল্প করতে, কারণ যখন নাকি রেডিওতে এই জিনিসটা সব পুরা অস্ট্রেলিয়ার সবাই জানে, তখন তো তার খালাও জানে। অ্যান্ড তার খালার কাছে অনেকবার এরকম হয়েছে যে তার খালা তাকে সন্দেহ করেছে যে এই জিনিসটার সাথে সেও জড়িত। পুলিশ তার খালার গায়ে ওই যে কিছু ওয়্যার্স লাগায় দেয়, যেটা থ্রু তারা অন্য রুম থেকে শুনতে পারে যে তাদের দুজনের মধ্যে কি কথা হচ্ছে। ওয়্যার্সগুলো লাগানোর পরে তার খালাকে জন ট্রাভিসের রুমে পাঠানো হয়, যেখানে আর কি জন ট্রাভিসকে রাখা হয়েছে ইনভেস্টিগেশনের জন্য। অ্যান্ড ওখানে যেয়ে তার খালা তাকে সিগারেট দেয়, অ্যান্ড তার খালা তার সাথে কথা বলার চেষ্টা করে যে তোমাকে যে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তোমার কি আনিতা কবির মার্ডারের সাথে কোনো ধরনের ইনভলভমেন্ট আছে কি না, যদি থাকে তাহলে আমাকে বলো। জন ট্রাভিস কোনো ধরনের সংকোচ করা ছাড়াই তার খালাকে সব কিছু বলতে থাকে। তারা আনিতা কবির সাথে কি করেছে না করেছে A to Z বলতে থাকে। জন ট্রাভিস তার খালাকে বলে ওই দিন রাতে সে সহ তার আরও 4 ফ্রেন্ড, যাদের নাম আমি অলরেডি বলেছি, তারা প্রচুর পরিমাণের ড্রাগস অ্যান্ড ড্রিঙ্কস করে একটা গাড়ি চুরি করে বের হয়। যখন তারা ব্ল্যাকটাউন রোডে তাদের গাড়ি নিয়ে ছিল, তখন তারা খেয়াল করে যে একজন মহিলা আর কি, ডার্ক হেয়ারের খুব সুন্দর অ্যাপিয়ারেন্সের একজন মহিলা ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে।
অ্যান্ড তখন তাদের মাথায় আচমকা বুদ্ধি আসে তাকে কিডন্যাপ করার জন্য। তারা এই ধরনের কোনো কিছু মানে চিন্তা করে যে ওই জায়গায় গিয়েছিল এই ধরনের কিছুই না, তাদের মাথায় এই ফুল প্ল্যানটা আচমকা জাস্ট আনিতা কবিকে দেখে আসে। তো যখন আনিতা কবি হাঁটতেছে ওই রাস্তা দিয়ে, আনিতা কবি খেয়াল করে যে একটা গাড়ি ওই রাস্তা দিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে, অ্যান্ড তারা ওই গাড়িটা আনিতা কবির সামনে এসে স্টপ করে, সামনে বলতে কিছু দূর সামনে। আনিতা কবি যখন তাদের গাড়ির ওই জায়গাটা পাস করছিল তখন গাড়ির ভিতর থেকে জন ট্রাভিস সহ তার আরেকটা ফ্রেন্ড বাহিরে এসে আনিতা কবিকে জোর করে গাড়ির মধ্যে ঢুকায়, অ্যান্ড তাকে গাড়ির মধ্যে ঢুকানোর পরই নিউটন রোডের দিকে তারা গাড়ি চালানো শুরু করে। ওই রোডের দিকে যাওয়ার একটা স্পেসিফিক কারণ হচ্ছে ওইটা তো আসলে ম্যাক্সিমাম সবার বাসা, অ্যান্ড এই রাত্রে আসলে সবাই ক্লান্ত থাকে অ্যান্ড সবাই ঘুমায় যায়। নিউটন রোডের দিকে যখন তারা প্রবেশ করে তখন সাথে সাথে আনিতা কবিকে বলতে থাকে যে তার ড্রেস খুলে ফেলার জন্য, অ্যান্ড আনিতা কবি বারবার তাদেরকে মানা করতে থাকে যে তোমরা যা করছো এগুলা করো না, আমি ম্যারিড। তার রিং দেখায়, অ্যান্ড দেন সে বলে যে আমার মেনস্ট্রুয়েশন চলতেছে, কিন্তু স্টিল তারা কেউই তার কথায় রাজি হয় না। অ্যান্ড একটা মোমেন্টে আনিতা কবির ড্রেস ছিঁড়ে ফেলে, অর মোস্ট প্রবাবলি সে নিজেই খুলে ফেলে অর সামথিং, এই ধরনের কিছু একটা। তারপর শুরু হয় তার উপরে অকথ্যনীয় অত্যাচার, তাকে মারতে থাকে, তার শরীরে বিভিন্ন পার্টসে মারতে থাকে, ঘুষি দিতে থাকে। একটা পর্যায়ে আনিতার কবির নাক ভেঙে ফেলে অ্যান্ড তার দুই পাশের গাল ভেঙে ফেলে, তাকে রিপিটেডলি রেপ করতে থাকে। আনিতা কবি ওয়াজ forced to perform fellatio. Anita Kobi was forced to perform fellatio on all that 5 men. তারপর তারা খেয়াল করে যে তাদের গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, অ্যান্ড তারপর তারা গ্যাস স্টেশনে যায়। গ্যাস স্টেশনে যখন যায় তখন এমন না কিন্তু যে গ্যাস স্টেশনে মানুষ থাকে না, কিন্তু কিভাবে আমি এটা বুঝলাম না যে কেউ কোনো ধরনের নয়েজও পাইল না অর সামথিং। মোস্ট প্রবাবলি ওই সময়ে তারা তাকে ছুরি দেখায় ভয় দেখাচ্ছিল যে কোনো ধরনের নয়েজ করলে তাকে মেরে ফেলবে। সো তারা গ্যাস স্টেশনে যেয়ে আনিতা কবির পাশ থেকেই টাকা চুরি করে, অ্যান্ড ওই টাকা দিয়েই তারা গ্যাস ভরে গাড়িতে। গ্যাস ভরার পর ওখান থেকে তারা আবার আরেকটা এরিয়ার দিকে মুভ করে, যেখানে হচ্ছে তাদের ওই যে একটা ছেলে তাদেরকে ফলো করে, যে ইনসিডেন্টটা হয় ওখান থেকে ওই ছেলেটা ওদেরকে ফলো করে। অ্যান্ড ওই রোডটাতে যখন তারা ঢুকে তখন আনিতা কবিকে পিছের সিটে আর কি শোয়াই রাখে, অ্যান্ড তার শরীরের উপরে একজন বসে থাকে। ওই ছেলেটা বলতেছিল না যে গাড়ির ভিতরে এমন কেউ ছিল যে অনেক লম্বা ছিল, কারণ তার মাথা গাড়ির দেয়ালের সাথে আটকে যাচ্ছিল। এই কারণটাতে, কারণ হচ্ছে তারা যেই লোকটার কথা ওই ছেলেটা বলছিল যে অনেক লম্বা অ্যানল, সে আসলে আনিতা কবির উপরে বসেছিল। গাড়ি গ্রিন রোড থেকে লাস্টলি ওই ছোট একটা ফিল্ড, ওইখানকার ছোট একটা ফিল্ড যেখান থেকে আসলে তার ডেড বডিটা উদ্ধার করা হয়, ওই ফিল্ডের দিকে রওনা দেয়। অ্যান্ড ওখানে যেয়ে তারা তাকে গাড়ি থেকে নামায় অ্যান্ড তাকে টানতে টানতে মাঠের ভিতরে নিয়ে যায়। সো যখন তারা তাকে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে যাচ্ছিল ওই মোমেন্টে ওখানে যেই ওয়্যারের যেই ফেন্সগুলো, যখন তারা তাকে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে যাচ্ছিল ওই মোমেন্টে ওখানে যেই ওয়্যারের যেই ফেন্সগুলো সেগুলো তার শরীরে একদম ছিঁড়ে মানে বিভিন্ন জায়গায় লেগে যায়। ওই যে আমি বলছিলাম না তার শরীরে অনেক ধরনের দাগ ছিল অ্যান্ড অনেক খোঁচানোর দাগ ছিল। সো এই যে খোঁচানোর দাগ কেন হলো সেটার ডেসক্রিপশনটাও পেয়ে গেলেন। তাকে টানতে টানতে ফিল্ডের মধ্যে নিয়ে যায় অ্যান্ড ওখানেও তাকে মারতে থাকে। ওখানে যেও তাকে প্রচুর মারতে থাকে, তার শরীরের বিভিন্ন পার্টসে চাকু দিয়ে খুঁচাতে থাকে। অ্যান্ড আনিতা কবি যখন তার হাত দিয়ে ওই চাকুর আঘাতগুলো ঠেকাতে যাচ্ছিল তখন তার এই 3টা ফিঙ্গার কেটে যায়, প্লাস তার হাতের একটা ফিঙ্গার পুরা উপর থেকে নিচ পর্যন্ত ফাড়া ছিল। সেই ধরনের বিভিন্ন ইনজুরিজ তার ওখানে যে হয়, অ্যান্ড তখনও আনিতা কবি জীবিত ছিল।
তাকে মাঠের মধ্যে নিয়ে যায়, আর মাঠের মধ্যে নিয়ে যেয়ে তাকে মারতে থাকে। হঠাৎ করে তারা খেয়াল করে যে একটা গাড়ি আসার শব্দ পাচ্ছে। সাথে সাথেই তারা আনিতা কবিকে ফিল্ডের মধ্যে শোয়ায় ফেলে, অ্যান্ড তার উপরে সবাই শুয়ে পড়ে, অ্যান্ড সবাই আর কি নিজেদেরকে কনসিল করার ট্রাই করে। ওই যে আমি প্রথম পার্টে বলেছিলাম না যে একটা ইয়াং ছেলে যে তাকে খেয়াল করে, ওদেরকে ফলো করে, ওদের পিছে পিছে আসে, ওই ছেলেটা যে একটা ফিল্ডের কাছে এসে তাদের গাড়ি দেখে, প্লাস টর্চ দিয়ে পুরো ফিল্ড খুঁজতে থাকে যে কেউ আছে কিনা, এটা হচ্ছে ওই মোমেন্টটা। সো তারা খেয়াল করে যে একটা গাড়ি ওই ফিল্ডের দিকে আসে, তারা তো সবাই ওই ফিল্ডের মধ্যে শুয়ে পড়ে যাতে তাদেরকে দেখা না যায়। অ্যান্ড তারা দেখে যে একটা আলো চারিদিকে আর কি, কিছু একটা সার্চ লাইটের মতো আর কি চারিদিকে দেখছে। কিছুক্ষণ পরে ওই গাড়িটা চলে যায়, অ্যান্ড ওই 5টা ছেলে আবার আনিতা কবিকে টর্চার করা স্টার্ট করে দেয়। এই ফুল কেসের এই পার্টটুকুতে এসে আমি আসলে খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ ওই ছেলেটা যখন ফিল্ডে এসে আনিতা কবিকে খুঁজতে আসছিল, ওই মোমেন্টে আনিতা কবি জীবিত ছিল, কিন্তু সে কোনো শব্দ করতে পারছিল না, কারণ তার উপর এই 1 ঘন্টা অমানবিক অত্যাচার হয়েছে। জাস্ট সে একটু নয়েজ করতে পারলে হয়তো ওই ছেলেটা প্লাস তার ছেলেটার সাথে যারা এসেছিল তারা হয়তো আনিতা কবিকে উদ্ধার করতে পারত। ওই 5জনের মধ্যে একজন হঠাৎ তার মাথায় এই জিনিসটা আর কি খেয়াল আসে, মানে আস্তে আস্তে তার ড্রাগের যে অ্যাডিকশনটা পার হয়ে যায়, তখন সে আস্তে আস্তে রিয়ালাইজ করতে পারে যে তারা কি করছে। অবশ্যই তারা এটা নিয়ে সে স্যাড হয় না, সে জাস্ট রিয়ালাইজ করে যে তারা যা করছে, কোনোভাবে এই মেয়েটাকে যদি কেউ এখান থেকে উদ্ধার করে, অ্যান্ড উদ্ধার করে যদি তাকে হসপিটালে নিয়ে যায়, আর এই মেয়েটা যদি কোনোভাবে বেঁচে যায়, তাহলে তাদের আইডেন্টিটি ফাঁস হয়ে যাবে। সো সে তার বাকি যেই 4জন টিমমেট তাদেরকে কনভিন্স করতে শুরু করে যে আমরা যা করছি এটা যদি আমরা কোনোভাবে ধরা খাই তাহলে রক্ষা নাই, সো বেটার আমরা মেয়েটাকে মেরে ফেলি। অ্যান্ড ক্যান ইউ ইম্যাজিন যে এই কনভারসেশনগুলো, আনিতা কবিকে যে মারার প্ল্যান তারা করছে, এই কনভারসেশনগুলো আনিতা কবি ফুল শুনছে, কিন্তু ওই 4জন বলতে থাকে যে তারা কোনো মার্ডারে পার্টিসিপেট করবে না। সো যেহেতু এই ফুল প্ল্যানটা জন ট্রাভিসের ছিল, সো জন ট্রাভিস যেন মেয়েটাকে মার্ডার করে। সে তার পকেট থেকে একটা ছুরি বের করে, অ্যান্ড ওই ছুরিটা দিয়ে আনিতা কবির গলায় আঘাত করতে থাকে, অ্যান্ড তার শিরোচ্ছেদ করে ফেলে অ্যাকচুয়ালি। অ্যান্ড এই শিরোচ্ছেদ করেই তারা তার লাশটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই জায়গাটাতেই যেখানে ছিল, ওভাবে রেখেই তারা দৌড় দিয়ে পালাতে থাকে। অ্যান্ড পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তার শিরোচ্ছেদ যখন করা হয় তার থেকে 2 মিনিট তার সেন্স ছিল, 2 মিনিট ধরে সে জীবিত ছিল, 2 মিনিট পরে সে মারা গিয়েছে। অ্যান্ড আমি এটা চিন্তাও করতে পারি না যে ওই 2টা মিনিট হাউ শি ফেল্ট। সে বুঝতে পারতেছিল যে যারা তার সাথে এটা করছে তারা তাকে এখানে মরার জন্য ফেলে গেছে। তারা ওখান থেকে ড্রাইভ করে আরও কিছু দূর পথ যেয়ে তাদের শরীরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো রক্তে মাখা ছিল, সো ওই রক্তে মাখা জামা কাপড়গুলো তারা পুড়ায় ফেলে। শুধুমাত্র জন ট্রাভিস পুড়ায় না, কারণ তার কাছে মনে হয়েছে যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, অ্যান্ড সেই অ্যাচিভমেন্টটাকে আসলে চেরিশ করতে চাইছে। এই ফুল কথাগুলো সে তার খালাকে বলতে থাকে, অ্যান্ড তার খালা এগুলো শুনে, প্লাস তার শরীরে যে ওয়্যারগুলো লাগানো, মাইক্রোফোনগুলো লাগানো, ওই বদলতে পুলিশও শুনতে থাকে। তারপর সে তার খালাকে বলে যে তুমি বাসায় যে কেউকে ফোন দিবা, মানে তার বাকি যে ফ্রেন্ডসরা তাদেরকে ফোন দিতে, অ্যান্ড তাকে এখান থেকে উদ্ধার করতে। সেরকম বহুত প্ল্যান বলে, তার মধ্যে একটা প্ল্যান হচ্ছে তার ফ্রেন্ডসরা অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে এসে সবাইকে ভয় দেখায় তাকে উদ্ধার করে নিয়ে যাবে, এটসেট্রা এটসেট্রা বহুত কিছু। তার খালা বলে ঠিক আছে আমি তোমার ফ্রেন্ডসদেরকে জানাবো, তুমি তোমার ফ্রেন্ডসদেরকে যা বলতে চাইছো। তারপর তার খালা উঠে পুলিশদের কাছে যায়, অ্যান্ড
পুলিশদের রুমে ঢোকার সাথে সাথে সে কোল্যাপসড হয়ে যায়। অ্যানাদার থিং যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে জন ট্রাভিস তার খালাকে বলে যে সে যে জামা পরা ছিল সেই জামাটা সে ধয় নাই অ্যান্ড অলসো ডিস্ট্রয় করে নাই, তার রুমের একটা জায়গায় ওই জামাটা রাখা আছে, প্লাস সে যেই ছুরি দিয়ে আনিতা কবিকে মেরেছে সেটাও তার ড্রয়ারে রাখা আছে, কারণ এটা তার খুবই প্রিয় একটা ছুরি অ্যান্ড সে তার খালাকে বলে যে এই ছুরিটা যেন তাকে আবার পুলিশ স্টেশনে পাঠায় দেয়। পুলিশ এখন তার খালাকে সে যে বয়ানগুলো দিয়েছে সেগুলোর উপর বেস করে তাদের বাসায় যায় অ্যান্ড তার ওই জামাটা উদ্ধার করে যেটায় এখনও আনিতা কবিরের ব্লাড লেগে আছে, অলসো ওই ছুরিটা যেটা দিয়ে তার ফাইনালি আনিতা কবিরকে মারে সেই ছুরিটা উদ্ধার করতে পারে। পুলিশের কাছে এখন যথেষ্ট এভিডেন্স আছে বাকি যে 5 জন তাদেরকে ধরার। বাকি 5 জনকে তারা রিমান্ডে আনে অ্যান্ড রিমান্ডে এনে তারা বলতে থাকে যে জন ট্রাভিস তাদেরকে সব কিছু বলে দিছে, এখন যদি তারা বলে তাহলে তাদেরকে আর মানে যে ফিজিক্যাল টর্চারটা সেটা করবে না। অ্যান্ড এই কথা বলে পুলিশ বাকি যে মেম্বাররা আছে তাদের কাছ থেকে কথা বের করার চেষ্টা করে। 5 জনের টিমের মধ্যে সব থেকে ছোট যে সে হচ্ছে লেস মার্ফি, আর তার বয়স ছিল মাত্র 22 ইয়ার্স ওল্ড। সো পুলিশ মেনলি তাকে টার্গেট করে। লেস মার্ফি পুলিশের কাছে পুরো ইনফরমেশন দিয়ে দেয় অ্যান্ড তাদের কাছে এখন যথেষ্ট এভিডেন্স। ফাইনালি 16 মার্চ 1987-এ তাদের কোর্ট হিয়ারিং স্টার্ট হয় অ্যান্ড এই কোর্ট হিয়ারিংয়ে জাজদের কাছে বা যেই জুরিজ ছিল তার এই ডিসিশন দেওয়ার জন্য তাদের আসলে কোনোভাবেই কোনো সময় লাগে না এটা বুঝতে যে 5 জন কিসের ক্যাপাবল অ্যান্ড এই 5 জন কী করছে। স্টিল অনেক ফর্মালিটিস আছে যেই ফর্মালিটিসগুলো শেষ হতে মোস্ট প্রবলি 56 ডেজ অর 57 ডেজের মতো লেগে যায়, 54 ডেজ, অ্যান্ড তারা 5 জনই যাবজ্জীবন কারাদণ্ডতে দণ্ডিত হয়। প্লাস তারা যখন জেলখানায় থাকে তখন পুলিশদেরকে তাদেরকে প্রোটেকশন দিতে হতো। তারা আনিতা কবির সাথে যা করছে এটার জন্য ভিতরের যে কয়েদিরা থাকে তারাও তাদেরকে প্রচুর মারধর করতো। মাইকেল মার্ফি এই 5 জনের মধ্যে একজন, যিনি তার এই সার্ভিং টাইমের মধ্যে তার ডেথ হয় তখন তার বয়স মোস্ট প্রবলি 66 ছিল। হাফ অফ হিজ লাইফ ওয়াজ ইন প্রিজন। সো এই জিনিসটা বলার কারণ এটাই যে তুমি অপরাধ করবা আর তুমি ধরা খাবা না, এটা খুবই অস্বাভাবিক, কার্মা পেইস। সেই 5 জনেরই লাইফের হাফ অংশটাই প্রিজনে কাটে। দিস হাউ আনিতা কবির স্টোরিজ এন্ড হিয়ার। আই হোপ আপনারা সবাই সাবধান থাকবেন অ্যান্ড সবাই সুস্থ থাকবেন। আজকের কেসটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে